জাতীয় নাগরিক পার্টি নামে বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নেতৃত্বে নাহিদ আখতার। মানিক মিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি, 5 লাখ জনসমাগমের আশা। সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার, অভিযোগ বিএনপি নেতার। আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জামায়াতের। রমজানের আগ মুহূর্তে বাড়তি মাছ ও মুরগির দাম, ঊর্ধ্বমুখী লেবু, শসা ও বেগুনের দরও। খেজুর, ছোলা, চিনিতে ভিন্ন চিত্র, সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। এবং ট্রাম্প জেলেনস্কি বহুল প্রতীক্ষিত বৈঠক আজ, যুদ্ধবন্ধে আসতে পারে নতুন সিদ্ধান্ত। ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তির সম্ভাবনা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। জাতীয় নাগরিক পার্টি নামে তরুণদের নেতৃত্বে বিকেলে আসছে নতুন রাজনৈতিক দল। বহুল আলোচিত দলের শীর্ষ 5 পদে থাকছেন নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি। অন্যতম উদ্যোক্তা সার্জিস আলম বলছেন, নতুন দল হবে বাংলাদেশপন্থী, ডান বাম নয়, মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করবে দলটি। হাসান ওয়ালির প্রতিবেদন। স্বৈরাচারী সরকারের বিদায় ঘণ্টা বাজানো অভ্যুত্থানকারীদের নেতৃত্বে আসছে রাজনৈতিক দল। সঙ্গত কারণেই নতুন দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব আলোচনার তুঙ্গে। শুক্রবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটবে দলটির। নাগরিক কমিটির সূত্র বলছে, দলের আহ্বায়কের দায়িত্ব নিচ্ছেন সদ্য তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম। সদস্য সচিব হচ্ছেন আখতার হোসেন। আলোচিত দুই মুখ সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ থাকছেন উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্বে। এছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি পাচ্ছেন মুখ্য সমন্বয়কের দায়িত্ব। এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যাবে জুলাই আন্দোলনে মাঠে থাকা পরিচিত মুখদের। আমরা মধ্যম পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল গঠনের নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখছেন গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক সার্জিস আলম। তিনি বলছেন, নতুন দল বৈদেশিক কোনো শক্তির আগ্রাসন বরদাস্ত করবে না। আমরা এই তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল করতে যাচ্ছি, তারা বৈদেশিক যে কোনো শক্তির চোখ রাঙানো আগ্রাসন বিন্দুমাত্র সহ্য করব না। সবার আগে দেশের স্বার্থ। আমাদের জোর দিতে হবে মানুষের সাথে কানেক্টিভিটির জায়গাটাতে। এর আগে রাজনৈতিক দলগুলো মনোনয়ন বাণিজ্য করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো পরিবারতন্ত্র কায়েম করেছে, এর আগে রাজনৈতিক দলগুলো স্বৈরতন্ত্র কায়েম করেছে। আমরা মনে করি বাংলাদেশে এই সময়টা শেষ হয়েছে। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে মধ্যম পন্থার জনগণমুখী রাজনীতি করার প্রত্যয় সার্জিস আলমের। বাংলাদেশে গতানুগতিক যে রাজনৈতিক কালচারগুলো ছিল, এগুলো থেকে আমাদের এখন বের হয়ে আসতে হবে। আমাদের রাজনৈতিক কালচার হবে জনগণমুখী, রাজনৈতিক কালচার হবে দেশের স্বার্থমুখী। না ডান না বাম, না হচ্ছে উপর নিচ, এরকম কিছু না। মধ্যম পন্থার একটা রাজনীতি করতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা বাংলাদেশ পন্থার রাজনীতি করতে চাই। নতুন দল নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদেরও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদও সম্ভাবনা দেখছেন তরুণদের এই নেতৃত্বে। গতানুগতিক পথে না হেঁটে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার উপর জোর তার। দলটা একটা তারুণ্য নির্ভর দল হবে, যেটি আমাকে আশাবাদী করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দল তো করলেই হবে না। গতানুগতিক ধারার যে রাজনৈতিক দল, একই ধারাবাহিকতা যদি এই নতুন দলের মধ্যে থাকে, তাহলে কিন্তু দল সে আবারও ঘুরে ফিরে পুরনো লেগেসিতে ফিরে যাবে। অনেকটা একই রকম মত ডক্টর রাশেদা রওনক খানের। দল গঠনের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে বৈরিতা এড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তার। অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দল থেকে পথ চলায় যে ধরনের ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে তারা সামনের দিকে এগোবে, এটা সকলের প্রত্যাশা। একজন নাহিদ ইসলাম পদত্যাগ করেছে, কিন্তু অন্যান্য আরও কয়েকজন আছেন, 2 জন আছেন, তারা যদি সংশ্লিষ্ট থাকেন এবং তারা যেহেতু এই আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিলেন, তাদেরকে নিয়েও প্রশ্ন আসতে পারে। এই সকল মানে সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক দল করলে যেটা বিএনপির ক্ষেত্রেও বলা হয়ে থাকে, সেরকম তাদের ক্ষেত্রেও বলা হবে। এটা খুব স্বাভাবিক। এখন সরকার থেকে নিজেদের অবস্থানটাকে দূরত্ব তৈরি করার কি প্রক্রিয়া হতে পারে, সেটা তাদেরকেই বিবেচনা করতে হবে। নাগরিক কমিটির সূত্র বলছে, শুক্রবার প্রাথমিকভাবে শতাধিক সদস্যের আহ্বায়ক কমিটির যাত্রা শুরু হবে। পরবর্তীতে যা বাড়তে পারে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে।
গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বে আজকে আত্মপ্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি। আমরা জানি যে বেলা 3টায় মানিক এভিনিউয়ের এই মঞ্চ থেকেই নতুন দলের ঘোষণা আসবে। আমরা যদি মঞ্চের যে কাজ চলছে একেবারে শেষ পর্যায়ে রয়েছে, আমরা যে দেখি মঞ্চটি নির্মাণ করানো হয়েছে রংপুরের আবু সাইদ, যিনি তার জীবনদার মধ্য দিয়ে যে জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান সেই আন্দোলনকে আসলে নতুন করে সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন সেই আবু সাইদের একটি ছবি, সেটিকে একেবারেই সামনে দেওয়া হয়েছে। এর বাইরে যে জাতীয় পতাকা নিয়ে মানুষের উল্লাস 5 আগস্টের পরবর্তী সময়ে সেসব কিছু কিন্তু ধারণ করে মঞ্চটি নির্মাণ করা হয়েছে। এই জায়গাটিতে এখন কিন্তু আসলে যারা সংগঠক রয়েছেন তারা আসলে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি সম্পন্ন করছেন। আমি একজন সংগঠকের সঙ্গে কথা বলতে চাই, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজাউদ্দিনের সঙ্গে, যে আপনারা তো কালকে রাত থেকেই কাজ করছেন, এখন পর্যন্ত খুব বেশি সময়ও নেই আসলে যে আপনাদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হওয়ার। এখন পর্যন্ত প্রস্তুতি কতটুকু শেষ হলো এবং আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে আসলে আপনারা আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আসলে কি বিবেচনায় নিয়ে আমন্ত্রণ জানিয়েছেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে আমাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের দূর দূরান্ত থেকে যাদের আসার কথা এবং তারা যেহেতু আগে থেকেই প্রোগ্রামটার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অলরেডি তারা প্রায় পথে এবং অনেকেই চলে আসছেন এবং আমাদের বলা যায় যে প্রায় শেষের পথে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চেষ্টা করেছি যে সকল অংশীদারে গণঅভ্যুত্থানের সকল অংশীদারদেরকে নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা, যে এখানে আসলে আমরা মনে করছি যে সকল মানুষ যারা গণঅভ্যুত্থানের বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন এবং সকল রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ করা হয়েছে, বিশেষ করে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, সেই সাথে সিভিল সোসাইটিকে এবং আমাদের এখানে বিদেশি যারা মেহমান আছেন এবং সর্বস্তরের এবং বিশেষ করে শহীদ পরিবার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে যে গত 15 বছর ধরে যারা ফেসিস্টদের দ্বারা ভিকটিম হয়েছিল, গুমের শিকার হয়েছিল এবং মজলুম হয়েছে, সেসব পরিবার তাদের লোকজনকেও কিন্তু এখানে দাওয়াত করা হয়েছে। তো আমরা আশা করছি যে এখানে একটা বিশাল একটা জমায়েত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আজকে এক ধরনের সবাই সারা বাংলাদেশ আজকের এই দিনটাও উদযাপন করবে এবং আগামীর দুনিয়াতে এটা একটা গুরুত্বপূর্ণ হিস্ট্রি হিসেবে থেকে যাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন যে যারা শহীদ পরিবার রয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এছাড়াও গত 16 বছরে আওয়ামী লীগ সরকারের হাতে যারা আসলে নির্যাতিত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ মানুষ, তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সারা দেশের মানুষ আসছেন আজকের জাতীয় নাগরিক পার্টির এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে। বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিলেন তারা কিন্তু আসলে আজকের অনুষ্ঠানে আসছেন এবং নতুন দলেও আসলে তারাই থাকবেন। সরাসরি যুক্ত ছিলাম মানিক মিয়া এভিনিউতে। দেশের সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব সরকার বুঝতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। দুদু বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাদের নামে যেসব মামলা হয়েছে সরকার সেগুলো এখনো প্রত্যাহার করেনি। ইউনূস সরকারের প্রতি বিএনপির সমর্থন এখনও রয়েছে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। এছাড়া দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার তাগিদ দেন এই বিএনপি নেতা। সরকার একটি ভালো নির্বাচন দুটির যদি যাই থাক, একটা ভালো নির্বাচন তারা করবে এবং করার মধ্য দিয়ে আমরা যাতে একটা স্বস্তি এবং জনগণের সমর্থিত একটি সরকার ফিরে পাই। মামলা প্রত্যাহার না করার প্রেক্ষিতে বোঝা যায় যে হাসিনার একটা কাজের স্বীকৃতি এই সরকার পরোক্ষভাবে হলো দিয়ে দিয়েছে। সরকারকে সতর্ক থাকতে হবে, দ্রুত ব্যবস্থা নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা সহ গণহত্যায় অভিযুক্তদের বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াত। সকালে রাজবাড়ীতে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির সেক্রেটারি জেনারেল ডক্টর মিয়া গোলাম পরোয়ার একথা বলেন। বেশ কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার পরও এখনও অনেকের মধ্যে ফ্যাসিবাদী মনোভাব তৈরি হচ্ছে। অনুষ্ঠানে সদর ছাড়াও রাজবাড়ীর বিভিন্ন উপজেলা থেকে জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন। আজকের সুবিশাল এই কর্মী সম্মেলনের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। আর নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য
ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে যাদের মামলা করে বিচারের মুখোমুখি করা হচ্ছে, নির্বাচনের আগে তাদের বিচার এই জাতি দেখতে চায়। ফলে বিচার, সংস্কার, স্থানীয় নির্বাচন, এই তিনটা কাজ জাতীয় নির্বাচনের আগে করতে হবে। পশ্চিমা বিশ্বের কাছে নিজেকে জাহির করতেই পতিত আওয়ামী লীগ সরকার শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মানুষের চেয়ে বিশ্বকে খুশি রাখাকেই বেশি গুরুত্ব দিয়েছে পতিত স্বৈরাচারী সরকার। ইন্টারিম গভর্নমেন্টের ইচ্ছা আছে যে সমস্ত হত্যাকাণ্ডই ইনভেস্টিগেট করা, প্রত্যেকটা ইনভেস্টিগেট। কিন্তু আমাদের আসলে প্রায়োরিটি লিস্টগুলো আমরা তো জুলাই হত্যাকাণ্ডটাকে ফার্স্টে দিচ্ছি। আমাদের খুব ম্যাসিভ রিসোর্স নেই। ফার্স্টে আমাদের জুলাই আর অগাস্টে যে হত্যাকাণ্ড হয়েছে সেটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটিতে দিয়েছি। হাসিনার আমলে যারাই যত ধরনের হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিলেন সবাইকে বিচারে আনা হবে। রমজানের আগ মুহূর্তে বেড়েছে মাছ ও মাংসের দাম, বাড়তি লেবু, শসা ও বেগুনের দরও। তবে কমতির দিকে খেজুর, ছোলা, চিনির দাম। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার MS আরেফিন, সরাসরি যাচ্ছি তার কাছে। দরজায় করা নাড়ছে রমজান, এবং যে কারণে মাসের শেষ শুক্রবার হওয়া সত্ত্বেও কিন্তু আজকের শুক্রবারে ক্রেতা সমাগম অনেকটাই বেশি বাজারে। যদিও প্রতিবারের মতো এবারও বাজারে বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধির খবর আমরা পেয়েছি। শুরুতেই বলতে চাই যে বাজারে এই মুহূর্তে রমজানের যে জরুরি পণ্য তার মধ্যে বেগুন, শসা এবং লেবুর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমাদেরকে বিক্রেতারা এবং ক্রেতারা যেটি জানিয়েছেন যে গত সপ্তাহে যে বেগুন বিক্রি হয়েছিল 30 থেকে 40 টাকায়, আজকে কিন্তু সেটি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি শসা সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা প্রতি কেজি, হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। এছাড়া সব থেকে বেশি যেটি দাম বেড়েছে বলে আমাদেরকে ক্রেতারা অভিযোগ করেছেন সেটি লেবুতে প্রতি হালি লেবু মানভেদে 40 থেকে 100 টাকা পর্যন্ত দাম চাচ্ছেন বিক্রেতারা। আর একই সাথে জানিয়ে রাখতে চাই যে এবার কিন্তু রমজানে যে পণ্য রয়েছে আলু এবং পেঁয়াজ, এইটির দাম কিন্তু 2 দিনের ব্যবধানে 5 টাকা বেড়েছে দাম। আমাদেরকে যেটি বিক্রেতারা জানিয়েছেন যে 40 টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ আজকে সেটি বিক্রি হচ্ছে 45 টাকায়। এছাড়া আলু 20 টাকার আলু আজকে সেটি 25 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বিদেশি রসুন সেটির দাম 10 থেকে 20 টাকা বেড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখতে চাই যে মুদি পণ্যের দাম কিন্তু গত রমজানের তুলনায় এবার কিছুটা কমতির দিকেই রয়েছে। আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন যে সরবরাহ পর্যাপ্ত থাকায় ছোলা, ডাল, চিনির যে দাম সেটি কিছুটা কমতির দিকেই, এবং প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে আসলে 100 থেকে 110 টাকায়, এবং চিনি বিক্রি হচ্ছে 115 থেকে 120 টাকায়। ডাল, মসুর ডাল, অ্যাঙ্কর ডালের যেটি পাওয়া যাচ্ছে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়। তো সব মিলিয়ে যদি বলতে চাই বাজারে রমজান ঘিরে কিন্তু মাংসের দাম অনেকটাই বাড়তির দিকে। ব্রয়লার, খাসি কিংবা গরুর মাংস তিনটিরই বাড়তি দামের খবর আমরা পেয়েছি আজকের বাজার থেকে। তো রাজধানীর কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। রমজানের আগে বাজার পরিস্থিতির খবর জানছিলাম রাজধানীর কারওয়ান বাজার থেকে। জাটকা সংরক্ষণে মধ্যরাত থেকে পদ্মা ও মেঘনা সহ দেশের 5টি অভয়াশ্রমে বন্ধ হচ্ছে সব ধরনের মাছ ধরা। 2 মাসের জন্য চলবে এই নিষেধাজ্ঞা। সকাল থেকে জেলেরা নৌকা নিয়ে তীরে ভিড়তে শুরু করেছেন, অনেকে আবার নদী থেকে জাল তুলে নিচ্ছেন। কেউ মাছ ধরার সময় যেসব জাল ছিঁড়ে গেছে তা মেরামত করে তুলে রাখছেন। জেলেরা জানান মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হলেও মার্চ মাসের প্রণোদনার চাল এখনও পাননি তারা। দীর্ঘদিন ধরে এই পেশায় থেকেও জেলে কার্ড না পেয়ে হতাশা প্রকাশ করেন অনেকেই। সরকার আমাদেরকে সুযোগ সুবিধা দেয়, যেমন আমরা 2 মাস বৈশাখ খাইব। আমরা যদি চাইল্ডা দেয়, যদি আমরা মাছ তরকারি নেওয়া পাই, একটু শাকসবজি উঠে মানে বাচ্চা নিয়ে দুগা ভাত খেতে পারবো। আমরা কোনো চালমূল পাই নাই, অভিযান আইতেছে, আমরা নৌকা মুখা উঁচুয়ালা ঠেয়ে দিছি। সরকার বন্ধ করছে, আমাকে চাল দিত, ডাল দিত, চিনি দিত, লবণ দিত, তাই আমরা গাঙ্গ যাইতাম না, বন্ধই থাকতাম। অনেক চুরি দাঁড়ি করে তো ভেট বাঁচাইতেইব। বাণিজ্যের খবর।
অনুমোদন না থাকলেও রাজধানীতে দেদারসে চলছে রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল রুটের দুই পাশে অনেক ভবনের ছাদই এখন রেস্তোরাঁর দখলে। প্রশাসন বলছে রাজনৈতিক কারণে এতদিন ব্যবস্থা না নেওয়া গেলেও এবার দ্রুতই মাঠে নামবেন তারা। আর বিশেষজ্ঞরা বলছেন দায় সারা নয়, প্রয়োগ করতে হবে কঠোর আইন। মেহেদী হাসানের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আল মামুন। নিয়ম না থাকলেও রাজধানীতে আবারও হু হু করে বাড়ছে এসব রুফটপ রেস্টুরেন্ট। মেট্রো রেল চালুর পর থেকে বিশেষ করে এই মিরপুর অঞ্চলেই ছাদ দখল করে গড়ে উঠেছে প্রায় 100 খানেক রেস্টুরেন্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলছে সব। ফার্মগেটের স্কাইভিউ রেস্টুরেন্ট এটি। বৈধতার প্রশ্ন তো দূরের কথা, ছাদে আলাদা করে 2 তলা নির্মাণ করে বাড়ানো হয়েছে আয়তন। একই চিত্র মিরপুরের এই সানসেট বেঞ্চ রেস্টুরেন্টেও। দেশের আইন অনুযায়ী ছাদে কোনো প্রকার স্থাপনা নির্মাণের অনুমতি না থাকলেও উদ্বোধনের অপেক্ষায় আরও অনেক রেস্টুরেন্ট। বাংলাদেশে ওইভাবে পারফেক্টলি অনুমোদন দিচ্ছে না, কিন্তু ছাদ বাগান করার পারমিশন আছে। ওই রকমভাবে আমরা একটা অনুমোদন নিয়ে এই রেস্টুরেন্টটাকে ওপেন করতে চাচ্ছি। তদারকির দায়িত্বে থাকা সংস্থাগুলো বলছে রাজনৈতিক ছত্রছায়ায় এতদিন বন্ধ থাকলেও শিগগিরই শুরু হবে অভিযান। রাজধানী কর্তৃপক্ষ আগের যে প্রসেসটা, মাঝখানে তো বিভিন্ন কারণে একটু সাময়িক বিরতির কাজ হয়েছিল, তো এখন আমরা হয়তো আগের যে প্রসেসটা সেটা আরো জোরদার করবে। ছাদ মানে আপনাকে ওপেন রাখতে হবে। আমি যখন খেতে যাচ্ছি তখন তো আমার দেখতে হবে যতই সুন্দর হোক না কেন, আমাকে প্রাণে বাঁচার জন্য যেই ছোট ছোট ইস্যুগুলি, মানে ইমার্জেন্সি ইস্যুগুলি, এটা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থের লোভে উন্মুক্ত ছাদ বাণিজ্যিকভাবে ব্যবহারের দায় ভবন মালিকদের পাশাপাশি তদারকি সংস্থাগুলো এড়াতে পারে না জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন শুধু অভিযান আর জরিমানায় সীমাবদ্ধ না থেকে কঠোর আইন প্রয়োগ করতে হবে। আবার একটা মৃত্যুর ঘটনা ঘটলে তখন সবাই বলবে আমি কিছু জানি না। এই দায় মোচন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অসংখ্য মানুষের জীবিকা জড়িত থাকায় রুফটপ সহ সব রেস্টুরেন্ট পরিচালনায় আইন সংশোধনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। আজ পর্দা নামছে মাসব্যাপী বইমেলার। বইয়ের পাতা উল্টানোর শব্দ ও শিশুদের প্রাণ খোলা হাসিতে জমে উঠেছে শেষ শিশু প্রহর। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন রিপোর্টার উম্মে হানি। বইমেলার শেষ দিনের খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখতে দেখতে 28তম দিনে পা রাখলো বইমেলা এবং আজকে কিন্তু পর্দা নামবে অমর একুশে বইমেলার, এবং এই বইমেলার শেষ দিনেই কিন্তু পড়েছে এবারের শিশু প্রহর। এবং সব কিছু মিলে বইমেলা শেষের যে একটা দুঃখ, সেটির সাথে সাথেও কিন্তু আসলে শেষ শিশু প্রহরে আনন্দ করায় কিন্তু একেবারেই কমতি রাখছে না শিশুরা। আরেকটা বিষয় না বললেই নয়, এবারে বইমেলায় সিসিমপুরে যে অনুপস্থিতি মন খারাপের কারণ হয়েছিল শিশুদের জন্য, সেটি কিন্তু কমাতে এবারের শিশু চত্বরে প্রত্যেক শিশু প্রহরে আয়োজন করা হয়েছিল শিশুতোষ অনুষ্ঠানমালা, এবং প্রতি শিশু প্রহরে এক এক দিন এক এক আয়োজন নিয়ে হাজির হয়েছিল এখানকার আয়োজকরা। এবং তারই অংশ হিসেবে কিন্তু আজকেও শিশু চত্বরে পাপেট শো এবং গল্প পাঠের আসর করা হয়েছে, এবং বাচ্চারা কিন্তু সেই পাপেট শো দারুণভাবে উপভোগ করছে। এবং পাপেটদের সাথে কথা বলা, ছড়ার সাথে গলা মেলানো এবং আনন্দ সবকিছু মিলে কিন্তু আলাদা একটা আনন্দময় সময় কাটাচ্ছে তারা। আর যেহেতু গল্প পাঠের আসরও আজ রাখা হয়েছে, সেই হিসেবে কিন্তু বাচ্চারা অনেকেই আগ্রহ নিয়ে গল্প শুনছে, মাঝে মাঝে খুব কৌতূহল নিয়ে প্রশ্নও করছে। এবং ওই যে সিসিমপুর নিয়ে যে উচ্ছ্বাস শিশুদের মধ্যে আমরা দেখতাম, সেই একই উচ্ছ্বাস কিন্তু আজকে আমরা মেলা শেষের এই দিনে পাপেট শো এবং গল্প বলা আসরকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি। এবং শেষ শিশু প্রহর বলে আজ কিন্তু যে মেলায় যে খুদে পাঠকেরাই কিন্তু শুধু যে আসছেন ব্যাপারটা কিন্তু এমন নয়। আজকে কিন্তু মেলায় আসছেন খুদে লেখকেরাও, তারা কিন্তু খুব আগ্রহ নিয়ে তাদের নিজের লেখা বই নিয়ে স্টলে বসছেন এবং পরিচয় করাচ্ছেন নিজের লেখা বইকে। এবং অনেকে আবার কিন্তু অটোগ্রাফও দিচ্ছেন, এবং তারা কিন্তু মেলা শেষের দিনে এসেও কিন্তু আসলে উচ্ছ্বাস মুখর একটা সময় কাটাচ্ছেন। এবং আজ যেহেতু পর্দা নামবে বইমেলার, সেহেতু সেই আরেকটা অপেক্ষা নিয়েই আসলে বইমেলা প্রাঙ্গণ আজকে তারা ত্যাগ করবেন। এই ছিল আমার কাছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ। বইমেলার শেষ দিনের শেষ শিশু প্রহরের খবর জানছিলাম মেলা প্রাঙ্গণ থেকে। ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেওয়ার এক সপ্তাহ পর তা অস্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগ মুহূর্তে ভোল পাল্টে জেলেনস্কিকে সাহসী ব্যক্তি বললেন ট্রাম্প। এই বৈঠকে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলমান যুদ্ধ নিয়েও আসতে পারে নতুন সিদ্ধান্ত।
চলতি মাসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধে যাওয়া জেলেনস্কির ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। এক সপ্তাহের ব্যবধানে নিজের কথা অস্বীকার করলেন ট্রাম্প। জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ভুল পাল্টিয়ে ট্রাম্প বললেন, ইউক্রেনের প্রেসিডেন্টকে স্বৈরশাসক বলেছিলেন, এমন কথা নিজেই বিশ্বাস করতে পারছেন না তিনি। উল্টো জেলেনস্কির প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলেনস্কিকে অত্যন্ত সাহসী বলেও অভিহিত করেন ট্রাম্প। তার প্রতি নিজের শ্রদ্ধার কথাও জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে বৈঠকে বসবেন ট্রাম্প জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি ইতিবাচক বৈঠক হবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। এই বৈঠকেই হতে পারে ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে $1 ট্রিলিয়ন চুক্তি। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে জেলেনস্কি জানান, কিয়েভ চায় এর মধ্য দিয়ে ইউক্রেন মার্কিন নিরাপত্তা বলে অন্তর্ভুক্ত হোক, যাতে রাশিয়া ইউক্রেনের উপর নতুন করে কোনো আগ্রাসন চালালে তা প্রতিহত করা যায়। যদিও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইউক্রেনকে কোনো নিরাপত্তা গ্যারান্টি দেবে না, বরং কিয়েভের নিরাপত্তার দায়িত্ব ইউরোপের নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। মুশফিক রিয়াদের ভবিষ্যৎ তাদের নিজেদেরকেই ঠিক করতে হবে। তারা যত দ্রুত সিদ্ধান্ত জানাবেন সেটা ততই দলের জন্য ইতিবাচক হবে বলে মনে করেন সাবেক ক্রিকেটার এবং আন্তর্জাতিক ভাষ্যকার আতাহার আলী খান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার জন্য ভুল স্কোয়াড নির্বাচনকেও দায় দিয়েছেন তিনি। টপ অর্ডারে লিটনের অভাব হারে হারে টের পেয়েছে বাংলাদেশ, মনে করেন আতাহার। যার শুরু আছে তাকে কখনো না কখনো থামতেই হয়। বেশ কিছুদিন ধরেই আলোচনায় বাংলার ক্রিকেটে মুশিরিয়াদেরও থামার সময় এসেছে এবার। কাগজে কলমে বয়সের সীমায় মুশফিক ছাড়িয়েছেন 37 আর রিয়াদ 39। সাম্প্রতিক পারফরমেন্সগুলোও নেই তাদের পক্ষে, তাই চাইলেও আর আলোচনাটাকে ধামাচাপা দেওয়া সম্ভব না এ যাত্রায়। তবে জাতীয় দলের সাবেক ক্রিকেটার আতাহার আলী খান মনে করেন এই সিদ্ধান্তটা আসা উচিত 2 সিনিয়রের কাছ থেকেই। তবে তারা যদি এরপরও গোঁ ধরে থাকেন তাহলে সিদ্ধান্তটা নিতে হবে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের। বিশাল পারফরমেন্স আমরা তাদের মাধ্যমে আমরা পেয়েছি এবং তাদেরকে নিজস্ব ডিসিশন নিতে হবে কি আসলে তারা কি আরও ইন্টারন্যাশনাল লেভেলে এই ফর্ম্যাটে খেলতে চান কি চান না। তারপরে সিলেক্টরের বিষয়টা আছে, টিম ম্যানেজমেন্টের ব্যাপার আছে, টিম আসলে কি চাচ্ছে। আমি মনে করি কি এখন ডিসিশন হ্যাজ টু কাম ফ্রম দেম, তাদের নিজস্ব ডিসিশনটা আসতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভরাডুবির নানা কারণ নানা জনের কাছে, তবে ব্যাটিংটা নিয়ে আক্ষেপ করেছেন সকলেই। আতাহারও মানেন মূল সমস্যাটা হয়ে গেছে সেখানেই, টপ অর্ডার থেকে দায়িত্ব না নেওয়ার কারণেই ভুগেছে বাংলাদেশ। তবে এটা ছাড়াও আরও একটা কারণ আছে তার কাছে। আতাহারের মতে ভুল হয়েছে স্কোয়াড নির্বাচনেও। বৈশ্বিক আসরে প্রতিপক্ষের সেরা বোলারদের সামনে বাংলাদেশ মিস করেছে লিটনের সার্ভিস। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। এখানে শুধু একটা কথা আমি হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। বাংলাদেশ দলের বাজে পারফরমেন্সের প্রভাব পড়ে আতাহারের কমেন্ট্রিতেও। সহধারাভাষ্যকারদের সামনে খুব বেশি প্রশংসা করার সুযোগ পান না তিনি। আশা খুব দ্রুতই এই অন্ধকার কেটে যাবে বাংলাদেশ ক্রিকেটের। তিনিও সগৌরবে গলা ফাটাবেন শান্ত মিরাজদের জন্য। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নাগরিক পার্টি নামে বিকেলে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নেতৃত্বে নাহিদ আক্তার। মানিক মিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি, 5 লাখ জনসমাগমের আশা। সংকট নিরসনে জাতীয় নির্বাচনের গুরুত্ব বুঝতে পারছে না সরকার, অভিযোগ বিএনপি নেতার। আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় ভোট আয়োজনের দাবি জামায়াতের। এবং রমজানের আগ মুহূর্তে বাড়তি মাছ ও মুরগির দাম, ঊর্ধ্বমুখী লেবু, শসা ও বেগুনের দরও। খেজুর, ছোলা, চিনিতে ভিন্ন চিত্র। সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রি শুরু। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।